চলে যাচ্ছি ভোটারের ইশতেহারে। বাদারপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। এখন টিভির বিশেষ আয়োজন ভোটারের ইশতেহার নিয়ে মাদারীপুর থেকে আমি হাজির হয়েছি জাওয়াদ মাহমুদ। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দ্বারখ্যাত মাদারীপুর নানা কারণে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জেলা হিসেবে বিবেচনা করা হয়। কৃষি অর্থনীতি নির্ভর এ জেলা হলেও বৈদেশিক মুদ্রা অর্জন এবং বৈদেশিক আয় এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রেখেছে। 3টি সংসদীয় আসন নিয়ে গঠিত এই জেলায় আগামী দিনে এখানকার মানুষের জীবনমান উন্নয়ন কিংবা তাদের ভাগ্য কিভাবে নির্ধারণ হবে তা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে আলোচনা করার জন্য যুক্ত হয়েছে মাদারীপুরের বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা, সাংস্কৃতিক কর্মীরা এবং সাধারণ মানুষেরা। আমরা একটু আজকে এই বিশেষ আয়োজনে আমাদের যে অতিথি রয়েছেন 4 জন, তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিতে যাচ্ছি। আমার ডানে আছেন মার্তুজা আলম ঢালি, তিনি মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। এবং মার্তুজা ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি একটু আমার বাম পাশে দিয়ে যেতে, আমার বামে আছেন আব্দুস সোবহান খান, তিনি সাবেক আমির এই মাদারীপুর জেলা জামায়াতে ইসলামী। আমার ভাই সোবহান ভাই, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি একটু আমার ডান পাশের সবশেষে যেতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ হাসিবুল্লাহ, তিনি যুগ্ম সমন্বয়কারী জাতীয় নাগরিক পার্টি এনসিপির। হাসিবুল্লাহ ভাই, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের আরেকজন অতিথি আছেন আমার সবশেষ বামে, যিনি আছেন মোহাম্মদ আলাউদ্দিন এলিন, তিনি সাংস্কৃতিক কর্মী এবং উদীচী জেলা সংসদের, এই মাদারীপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক। এলিন ভাই, আপনাকেও ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যেটি বলছিলাম যে আমরা আসলে আগামী দিনের এই মাদারীপুরের ভাগ্য কিভাবে উন্নয়ন হবে, তাদের পরিবর্তন হবে, সেটি নিয়ে আলোচনা করব। আমি একটু মার্তুজা ভাইয়ের কাছে চলে যেতে চাই। মার্তুজা ভাই, নির্বাচন তো আসন্ন, 12 ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে। আগামী দিনে এই মাদারীপুরবাসীদের কী ধরনের প্রতিশ্রুতি আপনারা বিএনপি দিচ্ছেন বা দিবেন? ধন্যবাদ। এখন টেলিভিশনের প্রতিনিধি কষ্ট সহকারে মাদারীপুরে এসে আপনারা খবর কালেকশন করছেন, এর জন্য ধন্যবাদ দলের পক্ষ থেকে। আমাদের দলের পক্ষ থেকে আমরা সুনিশ্চিতভাবে বলতে পারি, দেশ পূর্বের অবস্থায় যেমনটি ছিল অবশ্যই তেমন থাকবে না। অবশ্যই ভবিষ্যতে আমাদের দল এই 2 আসন সহ মাদারীপুর, কালকিনি এবং শিবচর আমরা আশাবাদ যে নির্বাচন আমাদের সুষ্ঠু এবং সুন্দরভাবে হবে এবং সেখানে আমরা বিজয় লাভ করব। সেটি বলছেন যে আপনারা বিজয় লাভ করেন, কিন্তু জনগণকে আপনারা আসলে কি বার্তা দিবেন যদি সুনির্দিষ্ট করে বলতেন? খুবই সময় সংক্ষেপ। জনগণের কাছে আমাদের এই বার্তা যে বিগত দিনে যেটা হয়েছে অসৌজন্যমূলক ব্যবসা বাণিজ্য থেকে সামাজিক অবস্থান, সেগুলি আমরা পুনরায় উদ্ধার করব, এটা আমাদের প্রতিশ্রুতি। কোনো নতুন প্রতিশ্রুতি দিবেন আরও, যে তাদের জীবনমান উন্নয়নের জন্য যেগুলো করবেন? আমাদের যেমন মাদারীপুরে একটি এয়ার আলাদার জুট মিল ছিল, সেটা আমরা চালু করার চিন্তা ভাবনা করব। আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য এবং আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা অবশ্যই চাই। আমাদের ইতিমধ্যে আলোচনা হয়েছে মাদারীপুরে একটি ক্যাডেট কলেজ আমাদের দরকার এবং আমাদের ব্লাড ব্যাংক দরকার। আমাদের উন্নয়নমূলক এবং শিক্ষামূলক কর্মকাণ্ডের জন্য আমরা অবশ্যই আমাদের এই প্রতিশ্রুতি আছে। ধন্যবাদ মার্তুজা ভাই, আপনার কাছে আবারও আমরা একটু আসবো। আমরা একটু আমার বাম পাশে আব্দুস সোবহান খান ভাইয়ের কাছে চলে যাব। শোন, আপনি শুনছিলেন যে আপনাদের আরেকজন রাজনৈতিক সহকর্মী তিনি নানান প্রতিশ্রুতি দিচ্ছিলেন তার দল থেকে। জামায়াত ইসলামী আসলে আগামী দিনের মানুষের ভাগ্য উন্নয়নের এই মাদারীপুরবাসীর কী ধরনের প্রতিশ্রুতি দিতে চায়? ধন্যবাদ আয়োজকদেরকে। আসলে আমাদের মাদারীপুর সহ সারা বাংলাদেশের যেটা মূল সমস্যা, সেটা হলো যে ইনসাফ এবং ন্যায় এবং ইনসাফের দারুণভাবে অভাব। এবং এখানে আমরা যে 36 জুলাইয়ের যে বিপ্লবটা দেখেছি, তা মূলত বৈষম্যের একটা আন্দোলন ছিল। এই আন্দোলনকে কেন্দ্র করেই মূলত জুলাই বিপ্লবটা ঘটেছে। আমরা সেই বৈষম্য দূর করতে চাই। আপনারা দেখেছেন যে আসলে যারাই ক্ষমতায় থাকে তারা যদি দলীয়ভাবে সব কিছু দেখে এবং করে,
তাহলে কেমন হয়, যে এরকম নাকি আমরা একজন সোমান ভাই, আমি বিচারককে একটু আপনাকে দেখেছি। থামাতে চাই। আপনি বলছিলেন যে সেই পুরনো ব্যবস্থা আপনারা ফিরে যেতে চান না, সেটি আমরা বুঝতে পেরেছি, কিন্তু আগামী দিনে মানুষের ভাগ্য উন্নয়নের জন্য মাদারীপুরের ভাগ্য জি, উন্নয়নের জন্য কি মাদারীপুর- করতে চায় আমি জামায়াত সেই ইসলাম? কথার দিকে আসতেছি যে আসলে খুবই সংক্ষেপে বলতে হবে। আমরা ন্যায় ও ইনসাফপূর্ণ একটা সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই। আর মাদারীপুরে মূলত ইসে আছে যে এখানে নৈতিকতা মানে দুর্নীতি আছে, দুর্নীতি মুক্ত, আমরা চাঁদাবাজ মুক্ত, আমরা সন্ত্রাস মুক্ত, দখলদার মুক্ত একটা মাদারীপুর করতে চাই। এখানে অগণিত ছেলে মেয়েরা দেশের বাইরে থাকে, তারা মূলত ওখানে গিয়া ও দেশের ভাষা বোঝে না। আমরা একটা বহুমাত্রিক ভাষা শিক্ষা ইনস্টিটিউট করতে চাই, যেখানে এখানে সবাই ট্রেনিং দিতে পারবে, ভাষা শিক্ষা করতে পারবে। আমরা চিকিৎসার জন্য আমরা একটা মেডিকেল কলেজের চিন্তা করি, যে যদি আমরা একটা মেডিকেল কলেজ করার ইচ্ছা চিন্তা আমাদের আছে। আর যেহেতু কৃষি প্রধান, আমরা একটা রাজ্যের কেন্দ্রিক একটা কৃষি ইউনিভার্সিটি যাতে হতে পারে আমরা সেই চেষ্টা করব। আর মাদারীপুরকে একটা পরিচ্ছন্ন শহর হিসাবে আমরা গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ। সোমান ভাই, ধন্যবাদ আপনাকে। আমরা বুঝতে পেরেছি আপনি যে আপনাদের প্রতিশ্রুতির কথা। আমরা একটু মোহাম্মদ হাসিবুল্লাহ ভাইয়ের কাছে চলে যাব। তিনি যুগ্ম সমন্বয়কারী জাতীয় নাগরিক পার্টি এনসিপির। আসিফ ভাই, আপনারা তো শুনছিলেন যে তারা আসলে বিএনপি ক্যাডেট কলেজ এবং এই জামাত বলছিল যে তারা এখানে বহুমাত্রিক ভাষা ইনস্টিটিউট অর্থাৎ ভাষা শেখার জন্য সেটি করতে যাচ্ছেন, আরও প্রতিশ্রুতি দিচ্ছিলেন, শুনছিলেন। এনসিপি তো নতুন দল, সেই জায়গা থেকে এনসিপি নতুন বন্দোবস্তের কথা বলে আসছে। এই মাদারীপুর ছাত্র জনতা বা সাধারণ যারা রাজনীতি সচেতন আছে তাদের মধ্যে কি নতুন বন্দোবস্তের ধারা এনসিপি তৈরি করতে পেরেছে, বা তারা কি প্রতিশ্রুতি দিচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য? খুব ছোট করে বলতে। অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। আমার পূর্বের আলোচক যারা দুজন ছিলেন তারা অনেক সুন্দর সুন্দর বিষয়গুলো সামনে এনেছে। আপনি অবশ্যই জেনে থাকবেন আমার দলের স্লোগানটি হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ, অর্থাৎ ইনকিলাব একটা আরবি শব্দ, অর্থাৎ পরিবর্তন। তো সেই পরিবর্তনের ধারাকে অব্যাহত রাখার জন্য আমি যদি সুনির্দিষ্টভাবে আমার জেলা নিয়ে কথা বলি, আমি যেটা করব, পদ্মা সেতু হবার পরে যতটা উন্নতি হওয়ার কথা ছিল আমরা দেখতে পাচ্ছি শিবচরে সেই উন্নতি নেই, ইন্ডাস্ট্রিয়াল এলাকা নেই। তো সেইখানে অবকাঠামোগত এবং ইন্ডাস্ট্রিজ কীভাবে গার্মেন্টস আনা যায়, কীভাবে তাদেরকে আগ্রহী করা যায়, এই ব্যাপারটা থাকবে। দ্বিতীয়ত আরেকটা থাকবে হচ্ছে আমরা দেখেছেন ফ্যাসিস্ট আমলে শুধুমাত্র মেগা প্রজেক্ট মেগা দুর্নীতি হয়েছে, তার একটা অংশ আমি দেখাতে পারি। আমাদের মাদারীপুর সদর হাসপাতাল 250 শয্যা বিশিষ্ট, আপনার হাসপাতালে অবকাঠামো আছে, সেখানে দামি দামি মেশিনারি কিনে রাখা আছে, কিন্তু কোনো রকম কার্যক্রম নেই। আমার ভাই বোনেরা তারা যখন আক্রান্ত হচ্ছে, সাপে কামড় দিচ্ছে, সেখানে অ্যান্টিভেনাম পাচ্ছে না। অর্থাৎ চিকিৎসা খাতে সেখানে একটা অমূল পরিবর্তন আনবো আমাদের দল কিংবা আমার জোট সরকার যদি ক্ষমতায় আসে। সেক্ষেত্রে আমরা সদর হাসপাতালকে পরিপূর্ণ গুরুত্ব দিব এবং সদর হাসপাতালের লোকবল জনবল নিয়োগ দেওয়ার মাধ্যমে সদর হাসপাতাল 250 বেশ সজ্জা যেটা সেটাকে আমি চালু করব। তার সাথে সাথে আরেকটা বিষয় থাকবে, আমার চাচা আব্দুল সোমান খান সাহেব যেটা বললেন যে IML ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ, সেটা আমরা মাদারীপুরে চালু করব, ইতালিয়ান ভাষা। ধন্যবাদ হাসিবুল্লাহ ভাই, আপনার কথা আমরা বুঝতে পেরেছি, আপনাদের প্রতিশ্রুতির কথা। আমরা একটু আলাউদ্দিন এলিন ভাইয়ের কাছে যাব। এলিন ভাই, আপনি তো সাংস্কৃতিক অঙ্গনে এখানে কাজ করছেন দীর্ঘদিন, আপনি এই রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতি শুনছিলেন এবং এখানে আমরা ঘুরেছি সারাদিনে। একটি বিষয় আমাদের চোখে পড়েছে, সেটি হলো এখানে রাজনৈতিক স্থিতিশীলতা না, প্রায় সময় এখানে ককটেল বিস্ফোরণ, হাত বোমা বিস্ফোরণ ঘটনা এই জেলায় ঘটে প্রচুর পরিমাণে। রাজনৈতিক নেতারা যেই প্রতিশ্রুতি দিচ্ছেন, তাদের সেই প্রতিশ্রুতিতে কি মাদারীপুরের উন্নয়ন হবে বলে আপনার মনে হয়? ধন্যবাদ। প্রায় নির্বাচনেই আমরা রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতি দেখে থাকি, কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলে আমাদের যে মৌলিক 5টা চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, মূলত এই 5টা মৌলিক চাহিদা জনগণ যতক্ষণ পর্যন্ত না নিরলসভাবে ভোগ করতে পারবে বা এই বাস্তবায়িত হবে, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না যে যেই কথাটা বললেন যে মারামারি হানাহানি, এইটা দূর হবে। কারণ আমরা জানি একটি দেশের অপসংস্কৃতি বা অন্যায় শুরুই হয় বিভিন্ন দুর্নীতির মাধ্যমে এবং বিভিন্ন চাহিদা সে পূরণ করতে না পারলে, সচরাচর সে যদি চাহিদা পূরণ করতে না পারে তখনই সে অন্যায়। সেই প্রচেষ্টার, সেই সংশোধনের প্রচেষ্টা কি এই মাদারীপুরের রাজনীতিকদের মধ্যে আপনি দেখতে পান? আসলে মাদারীপুরের রাজনীতি আমরা বিগত দিনে খুব একটা দেখতে পাই নাই, কিন্তু জাতীয় পর্যায়ে এটার অভাব, সেক্ষেত্রে মাদারীপুরে তো এটা অভাব থাকবেই। তা আমি আজকে এখানে আশা করব যে রাজনৈতিক দলগুলির শুধু প্রতিশ্রুতি জনগণকে দেওয়াই না, জনগণের সেই দেওয়া প্রতিশ্রুতি এবং তাদের যে মৌলিক 5টা চাহিদা, সেই 5টা চাহিদা পূরণের লক্ষ্যে যদি কাজ করে, তাহলে মাদারীপুরেরও যেমন পরিবর্তন ঘটবে, উন্নয়নের ধারা। ধন্যবাদ এলিন ভাই, আপনার কথা বুঝতে পারছি। সারা বাংলাদেশে আপনি বলছিলেন
ধন্যবাদ আপনাকে। আপনার কথা বুঝতে পেরেছি। আপনি বলছিলেন যে যারা প্রতিশ্রুতি দিচ্ছেন এখানের রাজনৈতিক নেতারা, সেটা জাতীয় পর্যায়ে বা এই আঞ্চলিক পর্যায়ে মাদারীপুরেও সেই প্রতিশ্রুতি রক্ষা করলে আসলে সত্যিকার অর্থের পরিবর্তনটা সেটি সম্ভব হবে। এই মুহূর্তে আমরা ছোট্ট একটি বিরতি নিব, বিরতির পরে আবারও ফিরে আসবো। এখানে যারা অতিথি রয়েছেন তাদের সাথে কথা বলবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। বিরতির পর আবারও ফিরে এলাম এখন টিভির বিশেষ আয়োজন ভোটারের ইশতেহার নিয়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এই মাদারীপুরের রাজনৈতিক কর্মী, সাংস্কৃতিক কর্মী এবং এখানকার মানুষের সাথে। আমরা একটু এই পর্যায়ে আমাদের সাথে যারা উপস্থিত রয়েছেন এখানে সাধারণ মানুষ এবং ভোটার, তাদের কাছে যেতে চাই যে আমরা একটু তাদের কাছে প্রশ্ন নিব। এই পাশ থেকে আমার হাতের ডান পাশ থেকে আপনার কাছ থেকে একটা প্রশ্ন নিতে চাই যে আপনি দেখছেন যে এখানের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন, তাদের উদ্দেশ্যে তারা তো নানান প্রতিশ্রুতি দিচ্ছিলেন, তাদের উদ্দেশ্যে আসলে আপনার কোনো জিজ্ঞাসা আছে কিনা খুব ছোট করে বলবেন আমার কাছে। আচ্ছা, আমার এনসিপির কাছে প্রশ্ন হচ্ছে আপনার কি মনে করেন যে তরুণরা আপনাদেরকে এবার ভোট দিবে নাকি? আর এনসিপির কাছে আরও একটি প্রশ্ন আছে আমার, যে এই যে চাঁদাবাজ মাদক নিয়ন্ত্রণে আপনাদের কি পদক্ষেপ থাকবে সামনে? ধন্যবাদ। আপনার প্রশ্ন পেয়েছি, আপনি দুটি প্রশ্ন করেছেন যে তরুণদের জন্য এনসিপি কী করবে এবং চাঁদাবাজ দুর্নীতিমুক্ত সমাজের জন্য এনসিপি কী করবে। আমরা এনসিপির কাছে যাবো। আপনার কাছ থেকে একটু একটা প্রশ্ন দিতে চাই, একটু দাঁড়ান যদি ছোট একটু প্রশ্ন করবেন। এখানে যারা উপস্থিত আছে তাদের উদ্দেশ্যে কোনো প্রশ্ন আপনি করতে চান কিনা বা আপনার কোনো প্রত্যাশা আছে কিনা? আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা তো ধরেন তারুণ্যের অহংকার তারেক রহমান ছোট করে প্রশ্ন করবেন শুধু। দেশকে উন্নয়নের লক্ষ্যে আমরা যে হাতে নিয়েছি তার যে প্রতিশ্রুতি, তাদের মাধ্যমে আমি জামায়াতে ইসলামের উদ্দেশ্যে প্রশ্ন করতে চাই, তারা যে দেশকে উন্নয়ন করার লক্ষ্যে যে প্রতিশ্রুতি দিয়েছে, আমি মনে করি তাদের যারা ঐক্য করেছেন সেই ঐক্যই তো তাদের ভিতরে নাই। তাহলে আমি বুঝতে পারছি, ধন্যবাদ। আপনি তাদের ঐক্য নিয়ে, তারা ঐক্যের কথা বলেছেন কিন্তু সেই ঐক্যটি হয়নি, সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের ঐক্য নিয়ে প্রশ্ন, সেটা আমরা জামায়াতে ইসলামের কাছে যাবো পরবর্তীতে। আমরা একটু এই পাশে আরেকজনের কাছে যেতে চাই, বাম পাশে চলে এসেছি। আপনি শুনছিলেন তারা প্রশ্ন করছিল, আপনি এখানে যারা রাজনৈতিক কর্মীরা উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে কোনো প্রশ্ন করতে চান কিনা একটু বলুন ছোট করে। জি ধন্যবাদ। এখন টেলিভিশনকে আয়োজনের জন্য সরাসরি প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে এর মধ্যে মাদারীপুর একটি অন্যতম প্রবাসী নির্ভর জেলা। এই জেলার মানুষের জন্য শিল্প প্রতিষ্ঠান নাই। শিল্প প্রতিষ্ঠান করার ক্ষেত্রে বিশেষ করে বিএনপির যে বাইরে আছে তাদের কি পদক্ষেপ নেবেন? ওকে, ধন্যবাদ। আপনি বিএনপির উদ্দেশ্যে প্রশ্ন ছড়িয়ে দিয়েছেন। আমরা তিনটি প্রশ্ন এখানে পেলাম এবং এই প্রশ্নের উত্তরগুলো আমরা একটু জানতে চাইবো। আমি একটু প্রথমে মর্তুজা ভাইয়ের কাছে জানতে চাইবো। মর্তুজা ভাই, তিনি প্রশ্ন দেখছিলেন যে শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা যেহেতু এখানে প্রবাসী আরেকটি বড় অংশ রয়েছে, বিএনপি কি করবে? 1 মিনিট সময় পাবেন, খুব ছোট করে বলবেন। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রতিশ্রুতিবদ্ধ 31 দফা বাস্তবায়ন করবেন এবং প্রবাসী যারা আছেন তাদের সুনিশ্চিত এবং বিমানবন্দরে যে কর্মকাণ্ড বিভিন্ন সময় হয় সেটারও দিক নির্দেশনা দিয়ে কঠোর ব্যবস্থায় তিনি যাবেন। আর আমরা যে মাটিতে বসে আছি এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থাকা অবস্থায় ঘোষণা দেওয়া। এই কলেজটি সরকারিকরণ এই বিএনপির সময় হয়েছিল। ওকে, শিল্প প্রতিষ্ঠানের জন্য যদি শিল্প প্রতিষ্ঠানের জন্য আজকে যে শিল্প নগরী রয়েছে মাদারীপুরে, এটাও আমাদের বিএনপির সময় হয়েছে বিসিক শিল্প নগরী। এবং আমাদের ভবিষ্যতে চিন্তা চেতনা আছে, এখানে যে শিল্পগুলি বন্ধ আছে সেইগুলি পুনরায় আমরা যাতে চালু করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, এটা আমরা প্রতিশ্রুতিবদ্ধ। উত্তর পেয়েছি। আপনি বলছিলেন যে শিল্প কারখানাগুলো আছে সেগুলোকে আরও উন্নয়ন করা এবং সেগুলো বিএনপি করেছে এবং এগুলো উন্নয়নে কাজ করবেন। আমি একটু সোবাহান ভাইয়ের কাছে চলে যেতে চাই। সোবাহান ভাই, একজন ভাই প্রশ্ন করেছিলেন আপনার উদ্দেশ্যে যে আপনারা ঐক্যের কথা বলেছিলেন। আপনারা যখন ঐক্যের কথা বলছেন দেখা যাচ্ছে আপনাদের জোট থেকে একটি দল বেরিয়ে গেছে এবং আপনাদের কমিটমেন্ট নিয়ে তিনি মূলত আসলে প্রশ্ন করতে চেয়েছেন। আপনারা আসলে এই যে জনগণকে যে কমিটমেন্ট দিচ্ছেন সেটি তাহলে রক্ষা করতে পারবেন, যেখানে আপনাদের এই যে দলের মধ্যে একটা ঐক্যের মধ্যে কমিটমেন্ট রাখতে পারেননি জোটের মধ্যে? জি ধন্যবাদ। আসলে ঐক্যের এটা এখনও শেষ হয়ে যায় নাই। আমরা এখনও অপেক্ষা করার সুযোগ আমাদের আছে, আমরা অপেক্ষা করি। আসলে তো আছে, সবাই তো আছে, একজন একটু করছে, তো সেখানেও আমরা আশাবাদী যে ঐক্য হয়ে যাবে। তারাও ঐক্য রাখতে পারবেন সেখানে আপনাদের? ইনশাআল্লাহ আশা করি, জি আমরা আশাবাদী। ওকে, ধন্যবাদ। আপনার কাছে যদি সময় সুযোগ পাই আমরা আবার একটু আসবো। আমরা একটু হাসিবুল্লাহ ভাইয়ের কাছে চলে যেতে চাই। হাসিবুল্লাহ ভাই, আপনি একটু বলবেন, আপনার উদ্দেশ্যে প্রশ্ন ছিল যে এনসিপি তরুণদের জন্য কি করতে চায় বা তারা কি করবে,
তাদের ভোট পাওয়ার জন্য। এবং আরেকটি বিষয় তিনি প্রশ্ন করেছিলেন যে চাঁদাবাজ এবং দুর্নীতি মুক্ত সমাজ করতে এনসিপি কী পদক্ষেপ নেবে। খুব 1 মিনিটের মধ্যে খুব ছোট করে বলবেন। তার অত্যন্ত সুন্দর প্রশ্নের প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে তরুণরা কেন এনসিপিকে ভোট দিবে, তরুণদের জন্য এনসিপি কী করবে। আমি বলবো একটা পুকুরে যখন মাছ থাকে, বর্ষার পানি নেমে যাওয়ার সময় সকল মাছ তার স্বজাতির সাথে নেমে যায়। আর আমরা তো আপনাদের স্বজাতি ভাই, আমরাও তরুণ, আপনারাও তরুণ। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি তরুণদের যেই ভোট আছে তার ভিতরে 95% জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এনসিপির যে জোট সরকার, যেই জোট দল হয়েছে, সংক্ষেপে বলবেন, তারা এটাকে ক্যাচ করতে পারবে। দ্বিতীয়ত প্রশ্ন ছিল হচ্ছে চাঁদাবাজির বিরুদ্ধে। আমরা বলি যে চাঁদাবাজির কোনো দল হয় না, চাঁদাবাজির কোনো পরিচয় হয় না। চাঁদাবাজ সে একজন চাঁদাবাজ, সে ইন্ডিভিজুয়াল ব্যক্তি হয়ে থাকে। তো আমরা চাঁদাবাজের মূলোৎপাটন করব এবং চাঁদাবাজকে তার দল থেকে বিচ্ছিন্ন করে তারপরে তার আইনের আওতায় তুলে দেব এবং আইন শৃঙ্খলা আমরাকে কঠোর করে ফেলবো। তখন ইনশাআল্লাহ চাঁদাবাজের এটা থাকবে না। আপনারা উত্তর পেয়েছেন এবং যারা দর্শক যারা প্রশ্ন করেছিলেন আমার ডান পাশ থেকে এবং বাম পাশ থেকে, তারাও আশা করি উত্তর পেয়েছেন। আমি একটু এলিন ভাইয়ের কাছে চলে যাব। এই যে তারা বলছিলেন যে তারা আসলে এই পরিবর্তন করতে চান, তারা পরিবর্তনগুলো কেন করতে পারছেন না বলে আপনার মনে হয়? আমার কাছে এটা মনে হচ্ছে যে আমরা সকলেই জানি রাজনীতি হচ্ছে একটি দেশের সামগ্রিক কর্মকাণ্ড পরিচালনার একটি মাধ্যম, এবং রাজনীতির মাধ্যমে এলো একটি দেশের সরকার গঠিত সরকার এদেশের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। কিন্তু একটা জিনিস ভাবা উচিত এবং আমাদের অনুধাবন করা উচিত, উন্নয়নকে টেকসই করতে হলে সেই রাজনীতির সাথে সংস্কৃতির একটা সুন্দর মেলবন্ধন থাকা দরকার। আমাদের বর্তমানে বাংলাদেশে রাজনীতি এবং সংস্কৃতির যে সুসম্পর্ক থাকা দরকার, সেই সুসম্পর্কটার অভাব বলে আমি মনে করি যে আসলে সেই উন্নয়নটা ধরে রাখতে পারে না এবং প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন করতে পারছে না। ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন যে সামাজিক এবং রাজনৈতিক সুসম্পর্ক বজায় রাখলে তাহলেই হচ্ছে তাদের যে প্রতিশ্রুতি রক্ষা করা সহজ হবে। আমি আবার একটু মর্তুজা ভাইয়ের কাছে চলে যাই। মর্তু ভাই, আপনি 30 সেকেন্ড সময় পাবেন। 30 সেকেন্ডের মধ্যে আমি এই জামায়াত এবং বিএনপি যেহেতু বড় দল, আপনি দুজনকেই একই প্রশ্ন করতে চাই। মাদারীপুরের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিএনপি যদি সরকার গঠন করে তাহলে আসলে বিএনপি মাদারীপুরের জনগণকে কি প্রতিশ্রুতি দিবে? 30 সেকেন্ডের মধ্যে বলুন। মাদারীপুর সহ সারা বাংলাদেশে একই প্রতিশ্রুতি। আমরা সত্যের পক্ষে থাকব, সন্ত্রাসের বিরুদ্ধে থাকব। আমরা ড্রাগ আসক্ত এবং যারা কিশোর গ্যাং আছে, কিশোর গ্যাংকে আমরা মূলোৎপাটন করব এবং তাদেরকে আমরা শিক্ষানৈতিকভাবে তাদেরকে ভালো শিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা প্রয়োজন বোধে আলাদাভাবে ইনস্টিটিউশন গড়ে তুলব, যাতে করে এই সমাজে কোনো খারাপ লোক না থাকতে পারে। মর্তুজা ভাই ধন্যবাদ। যেটি বলছিলেন যে মাদারীপুরের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে মানুষের উন্নয়নের জন্য করবেন, এর চমৎকার একটি বিষয় আপনি তুলে এনেছেন বা বলেছেন, ধন্যবাদ সেজন্য। আমি একটু সোমানের কাছে আবার যাব। সোমান ভাই 30 সেকেন্ডের মধ্যে বলবেন মাদারীপুরের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য, মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনার জন্য জামায়াত ইসলামী সরকার গঠন করলে কি করবে, তারা কি প্রতিশ্রুতি দিবে? জি ধন্যবাদ। আসলে মাদারীপুরের প্রেক্ষাপটে বলতে গেলে দীর্ঘদিন যাবতই এখানে রাজনৈতিক স্থিতিশীলতা আছে পরস্পর। এরপর যদি জনগণ আমাদেরকে চিন্তা করে এবং আমাদের জোট যদি সরকার গঠন করে, তাহলে 1 নম্বর হলো আমরা অন্যের মতের প্রতি আমরা সহিষ্ণু থাকব এবং তাদের মতকে গুরুত্ব দেব। যেটা গুরুত্ব দেওয়ার সেটা গুরুত্ব দেবে এবং তাদেরকেও এই মতামতে অ্যাকোমোডেট করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সোহান ভাই, আপনাদের উত্তর পেয়েছি। আমাদের সাথে যুক্ত ছিলেন বিএনপি, জামায়াত, এনসিপি এবং এই মাদারীপুরের সাংস্কৃতিক কর্মীরা। তাদের কথায় যেটি উঠে এসেছে, মাদারীপুরের রাজনৈতিক স্থিতিশীলতা, এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তারা এখানের শিল্প কারখানা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। কৃষি নির্ভর যেহেতু এই জেলা, সেখানে কৃষি উন্নয়নে তারা কাজ করবেন। এখানে বিশ্ববিদ্যালয় করার প্রতিশ্রুতি তারা দিচ্ছেন এবং ক্যাডেট ক্লাস করার প্রতিশ্রুতি দিচ্ছেন। পাশাপাশি এখানে যেহেতু বিপুল সংখ্যক প্রবাসী বাইরে থাকেন, তাদের জন্য আধুনিক ভাষা ইনস্টিটিউট করার জন্য সেই আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউট তারা এখানে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। চাঁদাবাজ এবং দুর্নীতিমুক্ত একটি সমাজ গড়ার প্রতিশ্রুতি এখান থেকে দেওয়া হয়েছে এবং আমরা প্রত্যাশা করছি তাদের যে দেওয়া প্রতিশ্রুতি সেটি তারা বাস্তবায়ন করবেন এবং এই বাস্তবায়নের মধ্য দিয়ে সত্যিকার অর্থেই মাদারীপুরবাসীর ভাগ্যের উন্নয়ন হবে এবং তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। এখন টিভির বিশেষ আয়োজন নিয়ে ভোটারের ইশতেহার আগামীকালকে আমরা হাজির থাকব শরীয়তপুরে। এখন টিভির ভোটারের ইশতেহার আগামীকাল দেখার আমন্ত্রণ রইল।